খাগড়াছড়িতে ইউপিডিএফ এর হামলায় নিহত 13 সেনা সদস্য সহ আহত অনেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ। সহিংসতা ইন্ধনের অভিযোগ পার্বত্য উপদেষ্টা। নির্বাচনে প্রভাব ফেলবেন এমন উপদেষ্টাদের পদত্যাগ চান বিশিষ্টজনরা। শঙ্কা দেখছেন না সিইসি। সরকারের কাজে বিএনপি জামাতপন্থী আমলাদের বাধার অভিযোগ তথ্য উপদেষ্টা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের। সুষ্ঠু নির্বাচনের আশা সফরসঙ্গী মির্জা ফখরুল ও ডাক্তার তাহেরের। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন ব্যয় 4,67,000 টাকা। এবার বিমান ভাড়া কমেছে 13,000 টাকা। মহাষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা। প্রধান উপদেষ্টা তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। দিনভর সংঘর্ষে থমথমে খাগড়াছড়ির পরিস্থিতি। দুষ্কৃতিকারীদের হামলায় 3 জন পাহাড়ি নিহত হয়েছে জানিয়ে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। সংঘর্ষে 1 জন মেজর সহ 13 সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন। এদিকে সেখানে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো এবং 144 ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশও দেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নানান ইস্যুতে থমথমে অবস্থা খাগড়াছড়িতে। রবিবার সকাল থেকে ইউপিডিএফ প্রসূতি গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে সকাল 10:30টার দিকে ঘটনাস্থলে যান সেনা সদস্যরা। তাদের উপর ইটপাটকেল ছুড়লে গুইমারা জোনে 2IC সহ 12 জন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সেনা সদস্যরাও 15 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকার বেশ কয়েকটি ঘর ও দোকানে আগুন দেয়া হয়। এ সময় ইউপিডিএফ প্রসূতি গ্রুপের সন্ত্রাসীরা উঁচু পাহাড় থেকে জনতার উপর ব্রাশ ফায়ার করে। এদিকে পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে মতবিনিময় সভা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মহড়া ও 144 ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি। এটা তাদের টলারেন্স ছিল বলেই আজকে অন্যরকম ঘটনা ঘটে নাই। অন্যরকম ঘটনা ঘটতে পারে। এই দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব কি যারা বিভিন্ন জায়গা থেকে অচেনা অজানা ছেলেমেয়েরা এই দায়িত্ব কি তারা নিবে? তারা কখনো নিবে না। সুতরাং এই যে আমরা যারা বাবারা আছি, মারা আছি, সমাজে ধর্মীয় গুরুরা আছি এবং অন্যান্য যারা আছে, আমাদের একটা দায়িত্ব এই কাজটা করে যেতে হবে যে দয়া করে এই কাজ কোনোদিন করবেন না। একটা লিমিট আছে, ওই লিমিট থেকে ক্রস করা যাবে না। এর আগে শনিবার জম্মু ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহানজন পাড়া ও উপজেলা পরিষদ এলাকার 2 পক্ষের ধাওয়াপাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে আহত হন 23 জন। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় 144 ধারা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে খাগড়াছড়ির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত সন্ত্রাসীদের গুলিতে 3-4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাড়িধারা এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। জানান এই ঘটনায় পূজা উদযাপনে কোনো ধরনের প্রভাব পড়বে না। ওখানে একটা যে ঘটনাটা ঘটছে ওটা অনুসন্ধানের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন। উনি গত 2 দিন যাবত ওই জায়গায় আছেন। উনি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছেন এবং ওনার একটা রিপোর্টও উনি হয়তো দিবেন এবং অন্যান্য ইসে থেকে একটা রিপোর্ট দিবেন। এখানে প্রায় সেনাবাহিনী 1 মেজর সহ 13 জন মেজর, এই 13 জন সৈনিক মানে সেনাবাহিনীর সদস্য এবং ওই গুইমারা যে ওসি এবং আরও প্রায় 5-6 জন পুলিশ সদস্য আহত হয়েছে। সবসময় একটা কোনো অনুষ্ঠানের আগে মানে কিছু সংখ্যক সন্ত্রাসী থাকে, তারা এটাকে একটু অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করে। আসন্ন নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের এমন উপদেষ্টাদের চিহ্নিত করে তাদের পদত্যাগের দাবি জানিয়েছে সুশীল ও বুদ্ধিজীবী সমাজ।
পাশাপাশি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে কমিশনকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। আর নির্বাচনকে গ্রহণযোগ্য করতে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি পরামর্শ বিশিষ্ট শিক্ষাবিদদের। তবে নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানান, যে কোনোভাবেই নির্বাচনকে নিরপেক্ষ করতে প্রস্তুত কমিশন। বিস্তারিত মুবাশশির আহমদের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সুশীল সমাজ ও বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে প্রথমবারের মতো সংলাপ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে রবিবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথম পর্বে সুশীল ও বুদ্ধিজীবী সমাজের সাথে সংলাপে বসেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন সংশ্লিষ্ট কাজে শিক্ষকদের নিয়োগ না করা সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় সুশীল ও বুদ্ধিজীবী সমাজের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের যদি আপনারা মনে করেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা কোনো পদাধিকারী এই নির্বাচনে অন্তরায়, সুষ্ঠু নির্বাচনে অন্তরায় হতে পারে, তার ব্যাপারেও আপনারা জনসমক্ষে জানান। এমনকি তার পদত্যাগও দাবি করতে পারেন। কারণ নির্বাচন কমিশন স্বাধীন কমিশন হিসাবে তার সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয়, তথ্য প্রবাহ এবং মিডিয়ার স্বাধীনতা, এটা কিন্তু বজায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়া যেরকম ম্যানেজ করতে হবে, মিডিয়ার যে মেইনস্ট্রিম মিডিয়া বলি, সোশ্যাল মিডিয়া বলি, এটা কিন্তু অবাধ রাখতে হবে। এটা নিশ্চিত করার আমি মনে করি দায় এবং দায়িত্ব আমাদের সবার, শুধু ইলেকশন কমিশনের না। বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে কমিশনের সংলাপ দুপুর 2:30টায় শুরু হয়ে চলে বিকাল 5টা পর্যন্ত। নির্বাচন ও গণমাধ্যমের নীতিমালা তৈরি, নির্বাচনকে স্বচ্ছ করতে গণমাধ্যম কর্মী বা ক্যামেরার উপস্থিতি বৃদ্ধি সহ কমিশনের পরিকল্পনার বাইরেও নির্বাচনের সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দেন শিক্ষাবিদেরা। যত চোখ আপনার আশেপাশে রাখা যায়, এটা আপনাকে ধরে নিতে হবে যে এই ব্যাপারটি চ্যালেঞ্জ হবে এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট কিছু ভেরিফিকেশন লাগবে। এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা, ফেক ইমেজ তৈরি করা, এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটছে, যেটা আমরা অলরেডি দেখেছি যে এটা শুরু হয়ে গেছে নির্বাচনকে কেন্দ্র করেও শুরু হয়ে গেছে। পরে নির্বাচন কমিশনার জানান, আইন ও বিধি মেনে আসন্ন নির্বাচনকে স্বচ্ছ করার বিষয়ে প্রস্তুত কমিশন। বলেন, এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন। এবং ইনশাআল্লাহ উই হ্যাভ ডেভেলপ এ সেল, আমরা সেন্ট্রাল কমিউনিকেশন সেল থাকবে এবং আমরা অলরেডি এটার উপরে কাজ করছি। উই আর ফুললি অ্যাওয়্যার অফ দি কনসিকুয়েন্সেস অফ সোশ্যাল মিডিয়া অ্যাবিউজ এন্ড অলসো অ্যাবিউজ অফ এআই। নির্বাচনকে কিভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ করা যায় সে বিষয়ে সুশীল সমাজের সাথে শুরু হওয়া এই সংলাপ চলবে 1 মাসেরও বেশি সময় ধরে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি জামাতপন্থী আমলাদের বাধায় ঠিকভাবে কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সিভিল মিলিটারি আমলাতন্ত্র থেকে ফ্যাসিবাদ মুক্ত না করে শুধু গণমাধ্যম ফ্যাসিবাদ মুক্ত করা অসম্ভব বলে মন্তব্য তার। স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে সাংবাদিকতার সুরক্ষা আইন দ্রুত করার তাগিদ দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণমাধ্যমে স্বনিয়ন্ত্রণ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর 2 মাস ছুটি থাকা, অনভিজ্ঞতা, যে কোনো সময় পদ ছাড়ার আশঙ্কা সহ নানা কারণে ঠিকমতো কাজ করতে পারেননি তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি জামাত সব জায়গায় নিজেদের লোক সেট করার পরই সরকারের পদত্যাগ চাইছেন বলে অভিযোগ করেন তিনি। বাকি মেয়াদে সাংবাদিকতা সুরক্ষা আইন করলেও বাকি কাজ করতে আরও সময়ের প্রয়োজন বলে মন্তব্য তার। আমার গতি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়ায় এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিছে গত 1 মাস। বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনার ফেসিস্ট মুক্ত না করে, কর্পোরেশনকে ফেসিস্ট মুক্ত না করে আপনি মিডিয়াকে আলাদাভাবে
ফ্যাসিস্ট মুক্ত করবেন, এটা আসলে সম্ভব না। গত 1 বছরের বাংলাদেশ আমার দেখা হচ্ছে গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ। ফ্যাসিবাদের পতন হলেও গণমাধ্যমে এখনও ফ্যাসিবাদের ধারা চলমান বলে মন্তব্য করেন বক্তারা। অর্থবহ গণতন্ত্রের জন্য সাংবাদিকদের আর্থিক শারীরিক নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেন তারা। আইন আদালত বা প্রেস কাউন্সিল বা কিন্তু কোনো কমিশন আপনাকে নীতির পথে আনতে পারে না। যেটি আনতে পারে সেটাতে স্বনিয়ন্ত্রণ। গ্রহণযোগ্য জাতীয়ভাবে একটা নীতিমালা তৈরি থাকতে হবে যে আমরা এই মান অনুসরণ করব সংবাদ মাধ্যমে। আমাদের দল সহ সব দলেরই ম্যানিফেস্টোতে সুনির্দিষ্টভাবে বলা উচিত যে আমরা এটা করব, এটা আমরা করব। মত প্রকাশের ব্যাপারে এবং মুক্ত সাংবাদিকতার ব্যাপারে তারা কি করবেন সেটা স্পষ্ট করা উচিত ইশতেহারে। তারা কি আইন প্রস্তাব করবেন নাকি অন্য কোনো সংবিধানে কোনো সুরক্ষা প্রস্তাব করবেন? জনগণের আস্থা ফেরাতে গণমাধ্যমের কেবলা রাজনৈতিক দল ও সরকার থেকে জনগণের দিকে ফেরানোর কথা বলেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বানও জানান তিনি। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডেতে অংশ নিয়ে সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামাতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আওয়ামী লীগকে ছাড়াই আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে মত দেন। রিপোর্ট সৈয়দ আবদুল মুহিতের। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নেন এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আখ্যা দেন। বলেন, জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা। ছাত্রদের অভ্যুত্থানগুলো সেটা আমাদের মস্ত বড় প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে, আমাদের স্বপ্ন দেখার স্বপ্ন বাস্তবায়নের শক্তি দিয়েছে। এই শক্তিটা যেন হারিয়ে না এই জাতিসংঘের বেশি আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে হিসেবে জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা একমত। অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। এ কাজে অংশ নিতে হবে প্রবাসীদেরও। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি বাঁচায় রাখলো কে? রেমিটেন্স এই বাংলার নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচারাল চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। একটাই আহ্বান আমাদের সকলের, আপনাদের সকলের কাছে, যাতে আমরা সবাই এক হয়ে যাই, এক হয়ে একটা বিষয়, বাংলাদেশের বিষয়ে। আগামী যারা নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসন, তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্য বারবার জুলাই ফিরে আসবে। আমার দলের পক্ষ স্পষ্ট আমরা একটা কমিটমেন্ট করছি। প্রথম, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোন আপোষ নেই। একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ সহ নহে। এই অভ্যুত্থান এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা, সমাজের নানা স্তরের মানুষেরা, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এবং আপনারা যারা প্রবাসী আছেন, যখন বাংলাদেশে এই অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার জন্য নির্গম সভা রাখা, যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক সেই সময়টাতে এই অভ্যুত্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে চাইতে করে দেখেছিলেন যারা আপনারা সেই মানুষেরা।
এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসন সংস্থার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রসব্যাক। দুর্যোগ প্রবণ এলাকায় স্বল্প মূল্যে জলবায়ু সহনশীল আবাসন তৈরিতে সহায়তা করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নতুন নতুন শর্ত এনে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে সমাবেশ করে জাতীয়তাবাদী লেখক ফোরাম। এতে বিএনপি নেতারা বলেন, নির্বাচনের বাইরে জনগণের উপর কেউ কিছু চাপাতে চাইলে তা প্রতিহত করা হবে। তারা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আবার আন্দোলনের কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কোনো কোনো অপশক্তি চায় বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হোক। দাবি করে নেতারা বলেন, একটি রাজনৈতিক দল চায় তাদের পছন্দ মতো সরকার বসাতে। এতে দুর্বল সরকার তৈরি হলে সংকট আরও বাড়বে বলেও শঙ্কা বিএনপি নেতাদের। এমন একটা অবস্থা যে মনে হয় নির্বাচন আর দরকার নাই, নির্বাচন দরকার নাই, তাদের মন মতো সরকার বসতে হবে। তাহলে তাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই সরকারটাই বা কিভাবে বসবে? আপনারা কি চান? আজকে পিআর সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই, এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে। 2026 সালের জন্য আলাদা 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি প্যাকেজে এবার হজের সর্বনিম্ন খরচ পড়বে 4,67,000 টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজের খরচ হবে সর্বনিম্ন 4,67,000 টাকা। গতবারের চেয়ে এবার বিমান ভাড়া প্রায় 13,000 টাকা কমেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। চাঁদ দেখা সাপেক্ষে 2026 সালের 26শে মে হতে পারে পবিত্র ঈদুল আজহা। এবছরের মতো আগামীবারও বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন প্রায় 1,27,198 জন মুসল্লি। আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। আগামী বছরের হজ যাত্রাকে সামনে রেখে সরকারিভাবে 3টি হজ প্যাকেজ চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রথম প্যাকেজে হারেম শরীফের 700 মিটারের মধ্যে থাকার বিশেষ ব্যবস্থাপনার হজের খরচ পড়বে 6,90,597 টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ পড়বে 5,58,000 এবং তৃতীয় প্যাকেজে হজের খরচ পড়বে 4,67,000 টাকা। অ্যাটাচড বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ 5 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 2 ও তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরাফায় D+ ক্যাটাগরির সার্ভিস সহ মুআল্লিম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। কম টাকায় হজ করতে চান তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি। এই প্যাকেজে হজ যাত্রীদের আবাসন হবে মক্কার আজিজি এলাকায়, মদিনায় হবে মারকাজি এলাকায়। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। এই যে হজ প্যাকেজ 3 আজিজি আমরা নিচ্ছি, ওখানে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের হাজিরা থাকেন। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, আলোচনার ভিত্তিতে বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,000 টাকা। তবে এই দাম কোনোভাবেই সরকারি খরচের তৃতীয় প্যাকেজের কমে হতে পারবে না। হজ এজেন্সি সমূহের জন্য বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। বেসরকারি কর্তৃপক্ষ যদি মনে করেন একেবারে খাবার 76ই করবেন, 5 স্টার হোটেল নেমেই খাবার শরীরে ঢুকবেন ক্লক টাওয়ার, তাহলে তো একটু বেশি হবেই। এই সুযোগ আমরা ওনাদেরকে দিয়েছি। আগামী বছর হজের ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল। তবে এতে যেতে পারবে না 12 বছরের কম বয়সী শিশুরা। 70 বছরের বেশি বয়সী কেউ যেতে চাইলে তাকে সর্বোচ্চ 50 বছর বয়সী সঙ্গী নেওয়া সহ ডাক্তারি সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে ধর্ম মন্ত্রণালয়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। বিহিত পূজার মধ্য দিয়ে ভক্ত পুণ্যার্থীরা মর্ত্যালোকে আমন্ত্রণ জানালেন দেবী দুর্গাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাষষ্ঠীর দিন বাজে বোধনের ঘণ্টা।
দুর্গাপূজা ঘিরে উৎসবে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নির্বিঘ্নে পূজা উদযাপনে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। মহালয়া থেকেই দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়ে যায়, তবে রীতিনীতি মেনে মূল পূজা শুরু হয় মহাষষ্ঠীতে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল ৯টা ৫৮তে কল্পারম্ভের বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দেবী জাগরণের আরাধনা। ঢাক, ঢোল, কাঁসার বাদ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মহাষষ্ঠীর এই দিনটির বিশেষ তাৎপর্য আছে হিন্দু শাস্ত্রে। দেবী গজে আগমন করবেন। গজে আগমন করার অর্থ হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা হবে, অর্থাৎ ধান এবং অন্যান্য অর্থকরী ফসল এগুলোর বৃদ্ধি ঘটবে। আর দেবীর গমনের বিষয়টা হচ্ছে দোলা। দোলাতে মনে করা হয় যে মরক হয়। মরক মানে হচ্ছে রোগ ব্যাধি। আমরা আশা করব যে আমাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে কোনো রকম রোগ ব্যাধি বিস্তার লাভ করবে না। রাজধানীতে এবার ২৫৯টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি। সারা দেশে মোট ৩৩,৩৫৫টি মন্দির মণ্ডপে পূজা হচ্ছে। এর সংখ্যাটিও গতবারের তুলনায় প্রায় ২,০০০ বেশি। দেশের অস্থিরতা কাটিয়ে আনন্দ উল্লাসে পূজা উদযাপনের আশা সনাতন ধর্মের অনুসারীদের। প্রতি বছরই মা আসে, আমাদের অনেক ভালো লাগে। অবশ্যই দেশ ও দশের মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করেছি। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এইটাই মার কাছে প্রার্থনা। I am very happy that lot of people are here and they are celebrating Durga Puja. আমাদের জগৎ মাতার কাছে প্রার্থনা করলাম যেন আমাদের সবার সন্তান, উনি তার সন্তান হিসাবে আমাদের মঙ্গল দান করেন, আমাদের মনে সাহস দেন, আমাদের শক্তি দেন। এই পুজোর মধ্য দিয়ে আমাদের আগামী দিনগুলো যেন আমরা পৃথিবীর সবাইকে নিয়ে আনন্দে এবং সুখে থাকতে পারি। পূজায় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, তাই জাতীয় মন্দির সহ সব পূজা মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ৫ দিনের এই পূজা উৎসব শেষ হবে ২রা অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী দুর্গা আসছেন হাতিতে চড়ে, বিদায় নেবেন পালকিতে। দেবী দুর্গার কাছে দেশ শান্তি কামনায় প্রার্থনা করছেন ভক্ত পুণ্যার্থীরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীতে ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে ঘিরে নিরাপত্তার আশঙ্কা না থাকলেও ৮৯টি মণ্ডপ অধিকতর ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এসব মণ্ডপে পুলিশ বাড়তি নিরাপত্তা দেবে বলেও জানান তিনি। পূজা মণ্ডপে নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা থাকায় কেউ অপচেষ্টার সুযোগ পাবে না বলেও আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, এবারের পূজাকে ঘিরে বড় ধরনের কোনো নাশকতার শঙ্কা নেই। তারপরও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সিটিটিসি, সাইবার ইউনিট, বোমা ডিসপোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা নিরাপত্তা দেবেন। বলেন, প্রতিটি পূজা মণ্ডপকে সিসি ক্যামেরায় আওতাভুক্ত রাখা হয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরাও থাকবেন। পূজা উদযাপন পরিষদের সঙ্গে পরামর্শ করে পূজা মণ্ডপে 4টি শ্রেণীতে ভাগ করে 24 ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটা আমাদের সম্প্রীতির প্রতীক, ঐক্যের প্রতীক। আমি আশা করছি সনাতন ধর্মাবলম্বীরা পরিবার পরিজন, বন্ধুবান্ধব সহ এই উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবেন। দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়, নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্ক সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে, সেই জন্য সরকার, রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে।
বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটি স্বাভাবিক রীতি। তবে শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যেন কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে, ধর্মীয় উৎসব পালন করছে, করবে। এটি বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশী হিসাবে এর ভিতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মধ্যেকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। দেশ ও সংখ্যালঘু মানুষ বিএনপির কাছেই সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রবিবার রাতে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মির্জা আব্বাস একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা দাবি করেন, আওয়ামী লীগের সময় হিন্দুদের উপর নির্যাতন বেশি হয়েছে। বলেন, বিএনপির সময় যদি 1% হিন্দু ভারতে গিয়ে থাকে, তবে আওয়ামী লীগের সময় 100% পাড়ি দিয়েছে। তিনি আরও বলেন, যে কোনো সময়ের চেয়ে দেশ ও সংখ্যালঘু সম্প্রদায় বিএনপির হাতে সবচেয়ে নিরাপদ ছিল। আমাদের আত্মীয় যারা বাংলাদেশে এখনো আছেন, আমার হিন্দু ভাইদের, আপনি একটু হিসাব করে দেখবেন যে আপনাদের আত্মীয় যারা ভারত চলে গেছে তারা কখন গেছে, কিভাবে গেছে, একটু হিসাব করে দেখবেন যে বিএনপির সময় যদি 1% নিয়ে থাকে, আওয়ামী লীগের সময় গেছে 100%। এটা আমি আমার বাস্তবতা থেকে বলছি। নিপীড়ন এবং বিতাড়ন যদি হয়ে থাকে হিন্দুদের উপর, সেটা আওয়ামী লীগের সময় হয়েছে, বিএনপির সময় নয়। ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ব্যালট পেপার ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, এবারের ডাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। উপাচার্য নিয়াজ আহমেদ খান জানান, প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেয়া হলেও দ্রুততম সময়ে কাজ শেষ করতে তাদের সহযোগী ভেন্ডার নীলক্ষেতে 88,000 ব্যালট ছাপে। কিন্তু ভেন্ডার নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে জানতে চাইলে ভেন্ডার লিখিতভাবে ভুল স্বীকার করে। তবে কর্তৃপক্ষ জানায়, ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা নির্বাচনের সুষ্ঠুতা কোনোভাবে প্রভাবিত করেনি, কারণ কাটিং, প্রি স্ক্যান, সুরক্ষা কোড আরোপ ও রিটার্নিং কর্মকর্তাদের সিল স্বাক্ষর ছাড়া কোনো ব্যালট ব্যবহারযোগ্য নয়। ডাকসু নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে বলেও দাবি করেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে কারো উদ্বেগ থাকা গণতান্ত্রিক অধিকার হলেও সেটা যৌক্তিক কিনা তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাকসু নেতারা। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। আমরা কিছু কনসার্ন জানিয়েছি, কয়েকটি জায়গায় পূজা মণ্ডপ দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে, কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে। আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। যে কোনো কনসার্ন থাকলে সে কনসার্ন আসাটা তাদের ডেমোক্রেটিক রাইটস, আবার সেই কনসার্নটা ভ্যালিড হওয়াটাও গুরুত্বপূর্ণ। ভ্যালিড কনসার্নের রিপ্লাই আসাটা জরুরি। সুতরাং ইউনিভার্সিটিকে আমরা অনুরোধ করেছিলাম ভ্যালিড প্রত্যেকটা কনসার্ন যাতে ওনারা অ্যাড্রেস করে এবং আনঅ্যাড্রেসড কোনো কোয়েশ্চেন না থাকে, সেই অনুযায়ী ওনারা আশা করছি অলরেডি সকলে রিপ্লাই দিয়েছে। না দিয়ে থাকলে সেটা আমরা আবার কনসার্ন জানাবো।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় রবিবার ট্রাইব্যুনাল 1-এ 54তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি। এদিন জুলাই আন্দোলন চলাকালে হত্যাযজ্ঞের 17টি ভিডিও ট্রাইব্যুনালে দেখানো হয়, যা সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে। এ সময় এজলাসে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া তদন্ত কর্মকর্তার কাছে দেয়া প্রয়াত লেখক, গবেষক, রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন আদালতকে জানিয়েছে আত্মরক্ষার্থে নয়, জুলাই আগস্টে পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়েছে। প্রামাণ্যচিত্রের তথ্য মতে 19 জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে। একজন আহত মানুষ অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির উপর কীভাবে গুলিবর্ষণ করা হয়েছে তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে, আপনারা দেখেছেন। প্রতিষ্ঠার 54 বছর উদযাপন করল বিমান বাহিনী। মহান মুক্তিযুদ্ধে জন্ম নেয়া বাংলাদেশ বিমান বাহিনী এই দিনকে বিমান বাহিনী দিবস হিসেবে পালন করে থাকে। দিবসটি উপলক্ষে বিমান বাহিনীর সব ঘাঁটি, ইউনিট ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর কন্টিনজেন্টগুলোতে ডকুমেন্টারি প্রদর্শন, মসজিদগুলোতে দোয়া, মোনাজাত ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে তেজগাঁওয়ে বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে বিমান বাহিনীর সদস্য ও বিমান বাহিনীর সাবেক প্রধানদের উপস্থিতিতে সমন্বিত প্রীতিভোজের আয়োজন করা হয়। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 71-এ 28 সেপ্টেম্বর একটি অটার ও একটি ড্যাকোটি বিমান, একটি অ্যালুয়েট হেলিকপ্টার ও বাঙালি বৈমানিক, কারিগরি পেশার বিমান, সেনা ও বেসামরিক বৈমানিক সহ 57 জন সদস্য নিয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে কিলো ফ্লাইট নামে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। আমাদের লক্ষ্য আকাশপথের সার্বভৌমত্ব অটুট রাখা, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। একই সাথে শান্তিকালীন সময়ে জাতীয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অবদান আরও জোরদার করাও আমাদের লক্ষ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আসন্ন দিনে বাংলাদেশ বিমান বাহিনী একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও দক্ষ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে নিজের অবস্থান সুদৃঢ় করবে। আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া পাঠাতে বোয়েসেলের কঠিন শর্ত নতুন করে 1,62,000 টাকা খরচ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে কয়েকশো কর্মী বিক্ষোভ করেন। প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। কর্মীরা জানান, সব প্রক্রিয়া শেষ করার পরও 2024 সালে 31 মে নির্ধারিত সময়ের মধ্যে নানা কারণে মালয়েশিয়া যাওয়া হয়নি প্রায় 18,000 কর্মীর। কর্মীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে কয়েক দফা পদ্ধতি পরিবর্তন করেছিল মন্ত্রণালয়। শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার আলোচনায় আটকে পড়া কর্মীদের মধ্যে প্রথমে 7,800 জনকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। কর্মীদের অতিরিক্ত আরও 1,62,000 টাকা খরচ এবং প্রশিক্ষণ নিতে হবে। কর্মীরা বলেন, আগে 5 লাখ টাকার বেশি দিয়েছেন। 1 বছরের বেশি সময় অপেক্ষার পর নতুন করে এই কঠিন শর্ত ও বাড়তি টাকা নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, মানুষের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আরও ভালো আইন এবং এর বাস্তবায়ন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের তথ্য অধিকার আইন ভালো হলেও তা বাস্তবায়ন ও প্রয়োগের দিক থেকে পিছিয়ে। সরকারি তথ্যের মালিকানা জনগণের, এমন মন্তব্য করে তিনি বলেন, তথ্য অধিকার আইনে কিছু দুর্বলতা আছে যা সংস্কারের প্রয়োজন। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তথ্য কমিশনের আওতায় নিয়ে আসার আহ্বানও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, তথ্য অধিকার আইনের বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তী সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। রাজধানীতে তথ্য অধিকার আইন পরিপ্রেক্ষিত পর্যালোচনা বিষয়ে গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, সরকারের এক ধরনের আত্মতৃপ্তি থাকলেও জবাবদিহিতার ক্ষেত্রে সদিচ্ছার ঘাটতি আছে। বলেন, তথ্য অধিকার আইনটির দুর্বলতা থাকলেও এটি বাস্তবায়ন করলে জবাবদিহিতা বাড়বে।
আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের কোনো ক্ষেত্রে তথ্য অধিকার আইন প্রয়োগ করা সম্ভব। বলেন, সুশাসনের জন্য আইনটির কার্যকর থাকা জরুরি। বদিউল আলম মজুমদার বলেন, প্রার্থীরা হলফনামায় সঠিক তথ্য দিলে সেটি আমলনামায় পরিণত হতো। রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকারের আইনের আওতায় আনার বিষয়ে অনেকটা ঐকমত্য হয়েছে বলেও জানান তিনি। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেজন্য যতদিন তাদের এই উৎসব থাকবে ততদিন বিএনপির নেতাকর্মীরা পূজা মণ্ডপের পাহারায় থাকবে। কেরানীগঞ্জের নরন্ডি আইডিয়াল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও একটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির এই নেতা। স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। খুলনা নগরীর দৌলতপুর আরংঘাটা এলাকায় খুদিয়া খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তার সাথে ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাংগঠনিক সম্পাদক শেখ সাদি সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ছাত্রদল ও যুবদল নেতারা। লালমনিরহাট শহরের ঐতিহ্যবাহী দেববাড়ি পূজা মণ্ডপে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত হাঙ্গেরির কনসাল ডক্টর ইভিলিন অলটিয়েন পোলানেক। মণ্ডপের সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সুইডেন প্রবাসী অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন, জেলা প্রশাসক HM রকিব হায়দার ও পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেড। বগুড়ায় প্রতিষ্ঠানের অত্যাধুনিক ফ্যাক্টরির উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী উম্মি মনোয়ারা বেগম। আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও তার পরিবার। আধুনিক প্রযুক্তি নির্ভর এই ফ্যাক্টরিতে স্থাপন করা হয়েছে দেশের সবচেয়ে উন্নত স্বয়ংক্রিয় মশলা উৎপাদন ইউনিট, যার উৎপাদন ক্ষমতা প্রতি ঘন্টায় 500 কেজি। আকিজ এগ্রোর কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করে ফসলের প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিত করছে। কাজ করছে ভেজাল মুক্ত ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহে। আর উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চারের সিইও সৈয়দ জহুরুল আলম, বিজনেস হেড মোহাম্মদ মারুফ আহমেদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিষ্ঠার 3 দশক পূর্তি উদযাপন করছে আল আরাফা ইসলামী ব্যাংক PLC। সর্বদাই শরিয়াহ স্লোগানকে সামনে রেখে 1995 সালের 27 সেপ্টেম্বর যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এই গৌরবময় মাইলফলক অতিক্রম উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী 226টি শাখা, 88টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আদুদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুল ইসলাম, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান। জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশান 1-এ অবস্থিত রেকিট বেনকিজার বাংলাদেশ PLC এর প্রধান কার্যালয়ে চুক্তি সই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভিট ডেপুলেশন ক্যাটাগরি লিডার হিসেবে বিগত 25 বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধিতে ও ব্যবসার প্রসার ঘটাতে ভিট বাংলাদেশের সকল কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর হামলায় নিহত 13 সেনা সদস্য সহ আহত অনেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ, সহিংসতায় ইন্ধনের অভিযোগ পার্বত্য উপদেষ্টার।
নির্বাচনে প্রভাব ফেলবেন এমন উপদেষ্টাদের পদত্যাগ চান বিশিষ্টজনেরা। শঙ্কা দেখছে না সিইসি। সরকারের কাজে বিএনপি জামাতপন্থী আমলাদের বাধার অভিযোগ তথ্য উপদেষ্টার। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের। সুষ্ঠু নির্বাচনের আশা সফরসঙ্গী মির্জা ফখরুল ও ডাক্তার তাহেরের। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন ব্যয় 4,67,000 টাকা। এবার বিমান ভাড়া কমেছে 13,000 টাকা। মহাষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।